এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ডালিম গাছ যে ডালিম গাছের গোড়ায় বসে সতীমা সাধনা করতেন এবং সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। প্রায় 500 বছরেরও বেশি পুরাতন এই ডালিম গাছ। এটা হচ্ছে সতীমায়ের সমাধি মন্দির, এটা বাঁকাচাঁদ মন্দির, এরও একটা কাহিনী আছে। আর সামনে এখানে রয়েছে হিমসাগর পুষ্করিণী। এইখানে দেখতে পাচ্ছ করা হয়েছে সাধুদের একটা হোমকুণ্ড। কল্যাণী সতীমায়ের মেলায় এই সাইডটাতে দেখতে পাচ্ছ বসেছে বড় সার্কাসের আসর। 20 দিন থেকে 30 দিনের মতন এই মেলা সম্পূর্ণরূপে এখানে থাকবে। এই জায়গাটিকে মূলত সাধুদের আখড়াই করা হয়েছে। তোমরা আসো এই মেলা। বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে বহুদূর। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশনে, আর সামনে রয়েছে দোল পূর্ণিমা। প্রত্যেকে জানো এই দোল পূর্ণিমাতেই কল্যাণীর বুকে হয় বিখ্যাত সতী মায়ের মেলা। আপনারা প্রত্যেকেই আসি এখানে এই দোল পূর্ণিমার সতী মায়ের মেলা দেখতে। কিন্তু জানেন কি দোল পূর্ণিমাতেই কেন হয় এই সতী মায়ের মেলা? যদি না জানেন তাহলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি নয়ন। আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কল্যাণীর সতী মায়ের ইতিহাস এবং সামনে দোল পূর্ণিমায় এখানে যে মেলা হবে তার প্রস্তুতিও তোমাদেরকে দেখাবো। সর্বপ্রথম জানিয়ে রাখি, এই কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন থেকে তোমরা সতী মায়ের বাড়ি যাবে কিভাবে। তো এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম অমৃত ভারত প্রকল্পের আওতায় নির্মিত রেলওয়ে স্টেশন কল্যাণী ঘোষপাড়া। শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে কল্যাণী সীমান্তগামী যে কোনো ট্রেন ধরে প্রথমে এখানে নামতে হবে সতী মায়ের মেলায় যাওয়ার জন্য। আর হেঁটে হেঁটে একেবারে চলে আসতে হবে কল্যাণী সীমান্ত ওই মুখে, একেবারে মাথায় দেখতে পাচ্ছ আমিও চলে এসেছি। এইখানে দেখো কল্যাণী ঘোষপাড়া লেখা রয়েছে। এইখানে যে গেটটি রয়েছে তোমরা একটা রাস্তা দেখতে পারবে, এই রাস্তা দিয়ে একেবারে স্টেশনের বাইরে বেরিয়ে যেতে হবে। সামনে দেখতে পারবে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তার এখানে তোমরা টোটো পেয়ে যাবে রাস্তার এপারে এবং রাস্তার ওপারে। আমাদেরকে এখান থেকে যেতে হবে কল্যাণী সীমান্ত অভিমুখী হয়ে ডান দিকে। এই যে এখান থেকে বেরোনোর পরে সামনে তোমরা টোটো পেয়ে যাবে। মেলার সময় আসলে তোমরা তো পুরোটা একেবারে বুঝতে পারবে। আমাদের এখান থেকে রেল লাইন পার করে যেতে হবে ডান সাইডের দিকে। তো এই যে রেল লাইন এদিকে গেছে কল্যাণী, আর এদিকে চলে গেছে কল্যাণী সীমান্ত। আমরা এখান থেকে সোজা চলে যাব, অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই গেটের সম্মুখ দিয়ে রাস্তা দিয়ে চলে যাব উত্তরের দিকে। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটারের মতন রাস্তা। টোটোতে 10 থেকে 15 টাকা ভাড়া নেয়। অবশ্যই যখন টোটোতে উঠবেন জিজ্ঞাসা করে নিয়ে তারপরে টোটোতে উঠবেন। তবে এইটুকু রাস্তা আমি হেঁটেই চলে যাব। এটা মূলত ঘোষপাড়া স্টেশন রোড। আর এই রাস্তাতে দেখো মেলাকে কেন্দ্র করে যে সমস্ত দোকানপাট বসে সেই সমস্ত দোকানপাট কিন্তু অলরেডি বসার কাজকর্ম এখানে শুরু হয়ে গেছে রাস্তার উপরেই। এখানে দেখো সামনে মাইক টাঙানোর কাজ চলছে। আর এখানে দেখো রাস্তার সামনে দুদিকে ভাগ হয়ে গেছে, একটি চলে গেছে একেবারে সোজা, আরেকটি চলে গেছে এখানে বাঁ দিকে। এখানে পাশে দোকানপাট রয়েছে প্রচুর পরিমাণে, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাঁ দিকের এই রাস্তা দিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবে রয়েছে সামনে সতী মায়ের বাড়ি। এখানে তোমরা যেদিকে তাকাবে রাস্তা দুধারে সেদিকে দেখতে পারবে দোকান বসানোর তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। প্রচুর দোকানপাটের সামগ্রী চলে এসেছে, মালপত্র এসেছে। কোনোটাই শুধুমাত্র এখন রেডি করা শুরু হয়নি, আর কোনোটা অলরেডি দোকান রেডি করা হয়ে গেছে। আর এখান থেকেই দেখো একটু অদূরে কিন্তু দেখা যাচ্ছে সতী মায়ের মন্দিরের চূড়া। আর এই হচ্ছে মেলার মাঠ। এইদিকেও দেখো সার্কাস এসেছে, একেবারে বড় এরিয়া জুড়ে সার্কাসটা রয়েছে। আর এই হচ্ছে মেলার মাঠ, এখানেও প্রচুর দোকানপাট চলে এসেছে। দেখো গাড়ি লোড করে করে সব সামগ্রী নিয়ে আসা হচ্ছে মেলার দোকান কমপ্লিট করার জন্য। এই পুরো এরিয়া জুড়েই কিন্তু মেলার দোকানপাটগুলো বসে। এই দেখো এদিকে যেখানেই দেখতে পারবে সেদিকেই দেখো মেলার প্রস্তুতি একেবারে তুঙ্গে, চরম পর্যায়ে। যে সমস্ত দোকানপাট বসবে তার বলতে গেলে সমস্ত দোকানপাটের সামগ্রী চলে এসেছে, দোকানগুলি রেডি করার কাজকর্ম চলছে। চারিদিকে সেই ব্যস্ততাই দেখতে পাচ্ছি আমি। তো আমি এখন এখান থেকে চলে যাব একেবারে মায়ের মন্দিরে, মানে সতী মায়ের বাড়িতে। সেখানে যাব, সেখানে যাওয়ার পরে সেখানকার ভেতরের যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখাবো, এবং সেই সাথে তোমাদেরকে এখানকার সতী মায়ের যে ইতিহাস এবং দোলের দিনই কেন সতী মায়ের মেলা শুরু হয়, প্রারম্ভ হয়, সেটা তোমাদেরকে জানাবো। চলো আপাতত মায়ের বাড়ি অর্থাৎ মায়ের মন্দিরে প্রবেশ করা যাক। এই দেখো যেদিকে তাকাবে সেদিকে দেখো মেলার দোকানপাট। এইখানে দেখো কিছু মূর্তি রাখা রয়েছে এবং তার মধ্যে রয়েছে সতী মায়ের ভাবমূর্তি।
এই হচ্ছে সামনে সতী মায়ের বাড়ি, আর এখানে দেখো প্রচুর পূজার সামগ্রীর দোকান অস্থায়ীভাবে বাইরে বসানো রয়েছে। সেখানে রয়েছে বিভিন্ন দামের ফুলের ডালা, আপনি যেরকম মূল্যে চাইবেন সেরকম মূল্যেরই এনারা বানিয়ে দেবে, সাজিয়ে দেবে। তো এই হচ্ছে মায়ের বাড়ির অন্দরমহল। এখানেও দেখতে পারে ফুলের ডালার সামগ্রীর দোকানপাট রয়েছে, এখান থেকে নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। এখানে কিছু ডেকোরেশনের কাজকর্ম চলছে, এগুলো মেবি এই ফুলের ডালারই দোকান হবে। এখন সময় হয়ে গেছে একেবারে পুরো 1:27, তো স্বাভাবিকভাবেই এখানে মায়ের মন্দির বন্ধ থাকবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ডালিম গাছ, যে ডালিম গাছের গোড়ায় বসে সতীমা সাধনা করতেন এবং সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। প্রায় 500 বছরেরও বেশি পুরাতন এই ডালিম গাছ। তো চলো প্রথমে এখানকার যে ইতিহাস আছে সেটা তোমাদের সাথে বর্ণনা করি, তারপরে এই জায়গাটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাবো যতটা আমি দেখতে পারবো। আনুমানিক প্রায় 500 বছরের আগের ঘটনা। চাকদার নিকটবর্তী গোবিন্দপুর থেকে সতীমা এবং তার স্বামী এখানে এসেছিলেন কোনো এক অজানা কারণে। তখন এই স্থান ছিল একেবারে জঙ্গলাকীর্ণ। এরপর তারা এখানেই জঙ্গল পরিষ্কার করে নিজেদের থাকার জন্য বানিয়েছিলেন একটি ছোট্ট কুঁড়েঘর, এবং সামনের এই ডালিম গাছটির গোড়াতে বসেই তারা তখন তাদের সাধন ভজনের কাজ শুরু করে দিয়েছিল। ডালিম গাছটি তখন ছিল অনেকটাই ছোট, এখন একে একে 500 বছর পার হয়ে গেছে। বলা হয়ে থাকে এটাই সেই ডালিম গাছ যার তলায় বসে সতীমা এবং তার স্বামী সাধনা করেছিলেন। সতীমা তখন ছিলেন নিঃসন্তান, তবে এরপরে একদিন হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎই এই ডালিম তলায় এসে আবির্ভাব হয় এক ফকির। তিনি সতীমাকে জিজ্ঞাসা করেন, মা তুমি কি চাও? সতীমাও 7-5 না ভেবে যথারীতি উত্তর দেন, বাবা আমি নিঃসন্তান, তাই আমি তোমার মতন একজন পুত্র সন্তান চাই। তবে এরপর ফকির চলে যান। কেটে যায় এরপরে দীর্ঘ আরও কয়েকটি বছর। সতীমা এবং তার স্বামী তখনও এখানে সাধন ভজন চালিয়ে যাচ্ছে, তবে তারা কোনো প্রকারের কোনো সন্তান তখনও পাননি। এরপর হঠাৎই আবারও সেই ফকিরের এখানে আবির্ভাব ঘটে, এবং এখানে আসার পরে যথারীতি সেই একই প্রশ্ন, মা তুমি কি চাও? সতীমাও যথারীতি সেই একই উত্তর দেয়, বাবা আমি তোমার মতন একজন পুত্র সন্তান চাই। এরপর ওই ফকির সতীমায়ের এই কঠিন সাধনা দেখে সতীমাকে যথারীতি কথা দিয়ে বসেন, মা আমি তোমার গর্ভে জন্ম নিচ্ছি, তুমি আমার নাম রাখবে দুলাল চাঁদ। এদিকে এই ফকির সতীমায়ের কাছে এসেছিলেন দুবার আউল চাঁদের রূপ নিয়ে, তবে এই আউল চাঁদ আর কেউ ছিলেন না, এই আউল চাঁদ ছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। যাই হোক, এরপরে এই পবিত্র দোল পূর্ণিমার দিনই আউল চাঁদ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু দুলাল চাঁদ নাম নিয়ে সতীমায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হন। এই জন্য আজও দোল পূর্ণিমার দিনই অনুষ্ঠিত হয় সতী মায়ের মেলা। গৌরাঙ্গ মহাপ্রভু প্রধানত এখানে সনাতনে যে মতটা প্রচার করতে এসেছিলেন তা হলো আউলিয়া মত, আর সেজন্যই মেলার সময় আজও এখানে প্রচুর পরিমাণে আউল বাউলদের ভিড় দেখতে পাওয়া যায়। যাই হোক, এরপরে সতীমা এই ডালিম গাছের তলায় এখানে সাধনায় সিদ্ধিলাভ করেন এবং তার পুত্র দুলাল চাঁদ এবং তার স্বামীকে নিয়ে এখানেই বসবাস করতে শুরু করেন। বর্তমানে বংশ পরম্পরায় দুলাল চাঁদের বংশধরেরাই সতীমায়ের এই মেলাটিকে পরিচালনা করে আসছেন। আরও জানা যায় সতীমায়ের আসল নাম ছিল সরস্বতী দেবী। সতীমায়ের ভক্তরা তাকে সতীমা নামে আখ্যায়িত করতেন। বর্তমানে এখানে সতীমায়ের এই সাধনা স্থল ডালিম গাছ ছাড়াও রয়েছে আরও বেশ কিছু পুরনো মন্দির বা সেই সময়ে সতীমায়ের বসবাসের স্থানসমূহ। দেখলাম বর্তমানে এগুলিকে পুনরায় সংস্করণ করা হচ্ছে। এছাড়াও দূর থেকে মন্দিরের চূড়ার মতন যে অংশটি দেখতে পাওয়া যায় সেটি প্রধানত সতীমায়ের সমাধি মন্দিরের চূড়া। এবার আমরা সেদিকেই যাব। তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সতী মায়ের সমাধি মন্দির, আর পাশের এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেই বহু পুরনো ঘর, দেখলেই তোমরা বুঝতে পারবে এর যে সিচুয়েশন বর্তমানে সেটা দেখলেই বুঝতে পারছো। এখানে কিন্তু ভেতরে মায়ের পুষ্প সমাধি রয়েছে, মা যে বিছানায় আর কি শয়ন করতেন সেই বিছানাও রয়েছে এখানে। চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। সমাধি মন্দিরের পাশের ভেতরের অবস্থা, এই বাড়িগুলি দেখো, এই ঘরগুলি দেখো, সেকেলে একেবারে সম্পূর্ণরূপে। এখানে দেখো প্রসাদ বিতরণও চলছে, মেবি এই ব্যবস্থাও আছে। মন্দিরের ভিতরেও প্যান্ডেলের কাজকর্ম একেবারেই রানিং রয়েছে, শেষ পর্যায়ের কাজকর্ম চলছে। আর এখানে দেখো এই হচ্ছে সেই ডালিম গাছ, এই ডালিম গাছের গোড়াতে বসেই মা সাধনা করতেন। এখানে দেখো এখন চলছে পূজা।
বলা হয় যে 500 বছরের পুরনো এই ডালিম গাছ, 500 বছর বা তারও বেশি পুরনো এই ডালিম গাছ। এই ডালিম গাছের গোড়াতে বসেই মা এখানে সিদ্ধিলাভ করেছিলেন সাধনায়। প্রতিদিন যেমনটা দেখতে পাচ্ছ, বহু মানুষ কিন্তু এখানে এসে পূজা করে, তার মনের বাসনা মায়ের কাছে বলে যায়। এখানে মেবি একটা বাচ্চার প্রসাদই হচ্ছে, দেখতে পাচ্ছ। মায়ের পুজোর জন্য এখানে যে ডালা রয়েছে সেখানে দেখতে পাচ্ছ পুষ্পর সাথে রয়েছে যে ঘোড়ার মূর্তি, মাটির ছোট ঘোড়ার মূর্তি, সেই মূর্তি এখানে দাগা হিসাবে এই মাটির ঘোড়ার মূর্তিকেই বাঁধা হয়। এছাড়াও মায়ের ভোগ হিসাবে এখানে দেওয়া হয় খই, বাতাসা। দারুণ সুন্দর পরিবেশ, প্রচুর মানুষ। এই ভর দুপুরেও 2:01 বাজে, এই সময়েও প্রচুর মানুষ এখানে রয়েছে। ডালিম গাছে ছোট ছোট পাখি, মেবি টুনটুনি পাখি টাইপের হবে, কিচিরমিচির করে যাচ্ছে। বেশ দারুণ একটা সুন্দর মহল এখানে কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। মন্দিরের সামনে লোহার এই ঘেরাওগুলি বলে দিচ্ছে যে এইখানে মূল সময়ে মানে দোলের দিন এখানে কেমন ধরনের ভিড় হবে। প্রচুর মানুষ এখানে পুজো দিতে এসেছিল, এখনও প্রচুর মানুষ পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছ ডালিম গাছের গোড়ায়। এখানে দেখো মন্দির চত্বরের মধ্যেই এখানে স্কুলও রয়েছে, সতী মাতা আদর্শ বিদ্যাপীঠ, 1999 সালে প্রতিষ্ঠিত এই স্কুল। এখানে ক্লাস নার্সারি থেকে 4th শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে। তো মন্দির চত্বরের ভেতরে যা যা কিছু আছে সেগুলো তোমাদেরকে দেখালাম, এখানকার ইতিহাস তোমাদেরকে বললাম। এবার চলো মন্দিরের বাইরে যে মেলা চত্বর, সেই মেলা চত্বর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। মেলাতে কেমন কেমন ধরনের দোকানপাট বসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই মুহূর্তে কিন্তু যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আসে বা সাধু বাবারা আসে, আউল বাউলেরা আসে, তারা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তারা কিন্তু ওই দোলের আগের দিনই এখানে এসে পৌঁছাবে এমনটা জানতে পারলাম, একদিন আগে এখানে এসে পৌঁছাবে এমনটা জানতে পারলাম। তো চলো এবার মন্দির চত্বর ছেড়ে বাইরের দিকে বেরোনো যাক। এখানে আর একটা গেট রয়েছে, এই গেট দিয়েই বাইরের দিকে বেরোবো। এই হচ্ছে আর একটা গেট, 1 নম্বর গেট। এখান থেকে সাইডে যেদিকে তাকাবে মানে বাইরে বেরোনোর পরে এই পুরো এরিয়াটাই কিন্তু মেলা চত্বর। আর এখানে পাশেই দেখো মন্দির চত্বরের ভেতরে যেরকম তোমাদেরকে দেখালাম নার্সারি থেকে 4th শ্রেণী পর্যন্ত স্কুল, ঠিক তার পাশে এখানে উচ্চ মাধ্যমিক স্কুলও রয়েছে, যেটা সতীমাতা ট্রাস্ট দ্বারাই পরিচালিত, এখানে লেখাই রয়েছে সেটা। আর এর পাশে দেখো আরও একটা মন্দির রয়েছে, মেবি এটা বাঁকাচাঁদ মন্দির, এরও একটা কাহিনী আছে। এই বাঁকাচাঁদ হলেন সতীমায়ের একজন পালিত পুত্র। জানা যায় সাধনায় সিদ্ধিলাভের পরে সতীমায়ের হয়েছিল অনেক ভক্ত, অনেক শিষ্য। অনেকেই তাদের নিজস্ব সমস্যার কথাও তুলে ধরতেন সতীমায়ের কাছে। এইরকমই একজন নিঃসন্তান শিষ্যা আসতেন সতীমায়ের কাছে তার সমস্যা নিয়ে। পরবর্তীতে সতীমায়ের সাধনা বলে তার পেটে সন্তানও আসে। তবে এখানেই ঘটে যায় এক বিপত্তি। সতীমায়ের ওই শিষ্যা মহিলা যে সন্তানের জন্ম দেন সেটা ছিল আসলে একটা মাংসপিণ্ড। মানুষের কোনো রূপই সেই মাংসপিণ্ডের ছিল না। এরপরে সতীমায়ের সেই শিষ্যা মহিলা ওই মাংসপিণ্ডকে নিয়ে চলে আসেন সতীমায়ের কাছে এবং এসেই মায়ের সামনে কান্নায় ভেঙে পড়েন। মা, আমি এ তো চাইনি, তুমি এ কী দিলে, আমি এ নিয়ে কী করব। এরপরে মা ওই শিষ্যা মহিলাকে একটু অপেক্ষা করতে বললেও তিনি কোনো কথা না শুনে ওই মাংসপিণ্ডকে মায়ের সামনে রেখেই ওখান থেকে চলে যান। সতীমা এবার তার সাধনা বলে সেই মাংসপিণ্ডকে লালন পালন করে একটা পূর্ণাঙ্গ মানুষের রূপ দেন। তবে তিনি একটু বক্রভঙ্গ টাইপের হয়, যার জন্য তার নাম দেওয়া হয় বাঁকাচাঁদ। তবে পরবর্তীতে এই বাঁকাচাঁদের মাকে খবর দেওয়া হয় বাঁকাচাঁদকে নিয়ে যাওয়ার জন্য। পাশের গ্রাম কাঁচরাপাড়াতে সেই সতীমায়ের শিষ্যার বাড়ি ছিল। তবে বাঁকাচাঁদ আর এখান থেকে ফিরে যাননি। জানা যায় পরবর্তীতে তিনিও একজন বড় মাপের সাধক হয়েছিলেন। তো এখানে এই মন্দিরের সামনে যেমন রয়েছে মেলা চত্বর, ঠিক একই রকমভাবে এখানে কিন্তু যে আখড়া বা যারা এখানে আসবেন তাদের থাকার ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছে। আশেপাশে বিভিন্ন স্থান রয়েছে, সেখানেও থাকার জায়গা করা হয়েছে। যে সমস্ত আউল বাউলরা আসবেন বা যারা এখানে ঘুরতে আসবেন সতী মায়ের মেলায়, তাদের থাকার ব্যবস্থা এখানে পাশেও করা হয়েছে অনেক জায়গাতেই। তো এই জায়গাটাতে মূলত যে দোকানপাটগুলো, সেই সমস্ত দোকানপাটগুলোই বসেছে। দেখতে পাচ্ছি বিভিন্ন খাবারের দোকানই স্পেশালি এখানে রয়েছে। এটাও যেহেতু একটা বড় বাউলের মেলা, তো এখানে দেখতে পারবে বাউল সম্রাট লালন ফকিরের মূর্তি, কিন্তু এখানে লালন ফকিরের স্ট্যাচু রয়েছে এখানে। আর কিছু বাউল
এখানে এসেছেন, সাধুরা এসেছেন এখানে। আর সামনে এখানে রয়েছে হিমসাগর পুষ্করিণী, যে পুষ্করিণীর ব্যাপার নিয়েও অনেক কাহিনী আছে। জানা যায় এই হিমসাগর পুষ্করিণী হলো সেই পুষ্করিণী যে পুষ্করিণীতে সতীমা স্নান করে পাশের ওই ডালিম গাছের তলায় গিয়ে সাধনায় বসতেন। এই পুষ্করিণীর মহিমাও কম নয়, বহু মানুষের বহু রোগ থেকে মুক্তি মিলেছে শুধুমাত্র এই পুষ্করিণীতে স্নান করে। বোবাই বলেছে কথা, ল্যাংড়া মানুষ চলতে শুরু করেছে, যদিও সবটাই বিশ্বাসের ব্যাপার। আপনি এখানে সংস্কার কুসংস্কারের বিচার করতে গেলে কোনোটাই খুঁজে পাবেন না। এই হিমসাগরের পাশে এই জায়গাটিকে মূলত সাধুদের আখড়াই করা হয়েছে। এইখানে দেখো করা হয়েছে সাধুদের একটা হোমকুণ্ড। তো আবারও ফিরে এসেছি মেলার স্থানে, আর এখানেই দেখতে পাচ্ছ এন্টারটেনমেন্টের বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে চলে এসেছে। সেটিংয়ের কাজকর্ম চলবে এখানে। বাচ্চাদের এন্টারটেনমেন্ট জিনিস থেকে শুরু করে নাগরদোলনা, ব্রেক ড্যান্স সহ যা যা কিছু আছে সমস্ত কিছুই এখানে দেখতে পাচ্ছি চলে এসেছে। একে একে লটি বোঝাই করে সব নিয়ে চলে এসেছে। এগুলো কিন্তু এখন সেটিং হবে। এখানে যেদিকে তাকাবে সেদিকে কিন্তু তোমরা এই জিনিসগুলোই দেখতে পারবে। কল্যাণী সতী মায়ের মেলা কিন্তু প্রতি বছর যেরকম হয় এবারও ঠিক তার থেকে আরও আনন্দমুখর এবং আরও সুন্দরভাবে পরিচালনা হবে, এটাই আমার অনুমান, এটাই আমার বিশ্বাস। তোমরা আসো। এই মেলা আগামী দোল পূর্ণিমার দিন থেকে শুরু হবে এবং তারপরে প্রায় সপ্তাহখানেক ধরে এখানে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পর্ব থাকে। তারপরেও কিন্তু এই মেলা থাকে বেশ কিছু দিনের জন্য। টোটালে বলতে গেলে প্রায় 20 দিন থেকে 30 দিনের মতন এই মেলা সম্পূর্ণরূপে এখানে থাকবে দোল পূর্ণিমার থেকে শুরু হয়ে। তবে দোল পূর্ণিমার আশেপাশে থাকছে মূল অনুষ্ঠানগুলি। তোমরা সে সময় অবশ্যই আসো, এখানে এন্টারটেন করো, মেলা ঘোরো এবং সতী মায়ের কাহিনী জানো। মেলা চত্বরের আশেপাশেও কিন্তু এইরকম প্রচুর আখড়া রয়েছে। দেখতে পাচ্ছ আখড়াগুলো এখন রেডি করার কাজকর্ম চলছে।